জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চরপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি শারমিন পুতুল। নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানিয়েছেন, কাল সকাল 10টায় প্রথমে সংসদ সদস্যরা শপথ নেবেন, পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে, আর বিকেল 4টায় হবে মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান। দুপুরে সচিবালয়ে একথা জানান তিনি। বলেন, 3টি শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি ক্যাবিনেট ডিভিশন। দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। যোগ দেবেন দেশি বিদেশি অতিথিরা। সংসদ ভবনের সামনে থেকে নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, আমাদেরকে জানাবেন যে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে বলে জানতে পেরেছেন। শপথ অনুষ্ঠানের প্রস্তুতি বলা চলে একেবারে শেষ হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের যে ধোয়া মোছার কাজগুলো ছিল সেগুলো কিন্তু সকাল থেকে আমরা দেখছিলাম একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, এবং ইতিমধ্যেই আমরা দেখেছিলাম সাউন্ড সিস্টেম যেগুলো ছিল সেগুলো বারবার পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল, এবং সব মিলিয়ে বলা চলে আয়োজন যেটি রয়েছে সেই আয়োজন ঘিরে সব ধরনের প্রস্তুতি একেবারে গুছিয়ে এনেছে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে, গুছিয়ে আনা হয়েছে। এবং সেই সাথে আমরা লক্ষ্য করছিলাম যে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দপ্তরের যারা রয়েছেন তারা কিন্তু এখানে বারবার এসেছেন। আমরা দেখেছিলাম সরকার গঠন করতে যাওয়া বিএনপির একটি প্রতিনিধি দল, তারা কিন্তু এখানে এসেছিলেন, সবকিছু দেখভাল করছে। যেহেতু এখানে প্রায় 1200 থেকে 1300 অতিথি, দেশি বিদেশি অতিথি এখানে আগমন ঘটবে, সেটিকে আমরা লক্ষ্য করছিলাম। নিশ্চয়ই আপনিও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত টিমগুলো তারা এখানে কাজ করছে। আমরা সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে দেখেছি, সেই সাথে পুলিশ থেকে শুরু করে বিজিবির কিছু কর্মকর্তা আমরা কিন্তু লক্ষ্য করছিলাম। এবং ইতিমধ্যে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সন্ধ্যা প্রায় হতে চলল, এর আগে সংসদ ভবনের যে লাইটগুলো রয়েছে, যে সংসদের সৌন্দর্য বর্ধনের জন্য সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং বলা চলে রাত পেরোলেই যে সব সংসদ ভবনের নতুন যে যারা সংসদ সদস্য হয়েছে তাদের শপথ, এবং সেই শপথ ঘিরে মানুষের মধ্যেও আমরা কিন্তু উচ্ছ্বাস লক্ষ্য করছি। এখানে অনেকেই দেখতে এসেছেন পরিবার নিয়ে, এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এখানে এসেছেন। যেহেতু আপনি জেনে থাকবেন এবারেই উন্মুক্ত স্থানে ও প্রথা ভেঙে অনেক দিনের প্রথা ভেঙে উন্মুক্ত স্থানে হতে যাচ্ছে এই সংসদের সংসদ সদস্যদের কিংবা সেই সাথে মন্ত্রিসভার যে শপথ আয়োজন সেটি। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখি, আগামীকাল সকাল 10টায় মূলত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তিনি মূলত সংসদের যে নির্দিষ্ট কক্ষ রয়েছে সেখানে শপথ অনুষ্ঠানে তিনি শপথ পাঠ করাবেন সংসদ সদস্যদেরকে, 297 জন সংসদ সদস্য। এবং সেই সাথে বিকেল 4টা নাগাদ মূলত এই যারা মন্ত্রিসভা কিংবা যারা সরকার গঠন করবেন তাদের শপথ হবে। এবং বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছিলাম একটি তারা বার্তা দিয়েছেন যে মূলত সকাল 11:30 থেকে 12টা নাগাদ তারা মূলত একটি বৈঠক করবেন তাদের মধ্যকার। যেহেতু তাদের দলের প্রধান রয়েছেন তারেক রহমান, তাকে মূলত প্রধানমন্ত্রী ঘোষণা করে হয়তোবা পরবর্তীতে আমরা কিন্তু বিকেল 4টা নাগাদ আমরা দেখতে পাবো যে মন্ত্রী পরিষদের যে শপথ সেটি, যেটি মূলত বলা হচ্ছে বিভিন্ন জায়গায় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি মূলত সেই শপথটি পরিচালনা করতে পারেন। এবং একই সাথে যেহেতু এবারে সংসদ ঘিরে মানুষের প্রত্যাশা ভিন্ন রকম মাত্রায় পৌঁছেছে, যেহেতু অন্য যে কোনো বারের তুলনায় এবারের সংসদের যে উপস্থিতি কিংবা এবারের সংসদের যে আয়োজন কিংবা এবারের সংসদের যে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে যে সম্পৃক্ততা কিংবা যে মাত্রা যোগ হয়েছে, নিশ্চয়ই দেশের মানুষও কিন্তু আশা করছে আগামী সংসদের শপথের মধ্য দিয়ে একটি ভালো সংসদ এবং ভালো রাষ্ট্র কাঠামো হতে যাচ্ছে। পুতুল, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। নতুন মন্ত্রিসভা এবং নতুন এমপিদের শপথের অনুষ্ঠানের প্রস্তুতির খবর জানাচ্ছেন মিয়া আমিরুল। এদিকে একদিন পর শপথ ঘিরে ব্যস্ত সময় পার করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে তার কার্যালয়ে আজও দেখা করতে আসছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। রোজ, আমাদেরকে জানাবেন যে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কারা কারা দেখা করতে এসেছেন এবং আজকে আর কি কি কর্মসূচি আছে বলে আপনি জানতে পেরেছেন। পুতুল, মূলত আজ বিএনপি চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছেন। এই যে কিছুক্ষণ আগে আপনি সংবাদে বলছিলেন যে সারা দেশের নবনির্বাচিত এমপি যারা হয়েছেন তারা মূলত এই কদিন থেকেই তার সাথে দেখা করতে এসেছেন, যেটি আজও চলেছে। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেই নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ নানা
মতাদর্শের রাজনীতিকরাও কিন্তু দেখা করতে আসছেন। পাশাপাশি নাগরিক সমাজের ব্যক্তিবর্গও কিন্তু তারেক রহমানের সাথে দেখা করতে আসছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং কাল কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত যারা হয়েছেন তাদের নিয়ে গঠিত হতে যাচ্ছে মন্ত্রিপরিষদ এবং সংসদ সদস্যদের শপথের যে অনুষ্ঠানটি রয়েছে সেটি নিয়ে একটা জোর গুঞ্জন চলছে এবং দলের যে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন বা নীতি নির্ধারণী ফোরাম তাদের কিন্তু আলোচনা চলমান রয়েছে। আমরা দেখেছি যে সকাল 10টার ঠিক পরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসেন এবং এর পরবর্তীতে তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এই শীর্ষ নেতৃবৃন্দের কিন্তু আজ এই কার্যালয়ে বেশ আলোচনা এবং বেশ সময় তারা কাটিয়েছেন এবং মূলত এই আলোচনার মধ্যে তারা প্রাধান্য দিচ্ছেন কালকের যে কর্মসূচিটি রয়েছে সরকারিভাবে যে শপথ অনুষ্ঠানের যে আয়োজন করা হয়েছে সেই বিষয়ে কিন্তু তাদের অন্তর্বর্তী সরকার এবং তাদের মধ্যে কিন্তু একটা বেশ আলোচনা হচ্ছে এবং এর অংশবিশেষেই কিন্তু নতুন মন্ত্রী পরিষদ সচিব যিনি আছেন ডক্টর নাসিমুল গনি তিনিও কিন্তু কিছুক্ষণ আগে এসেছিলেন এবং আমাদেরকে তিনি যেটি জানিয়েছেন যে মূলত সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে এবং বিএনপির সাথে যে সমঝোতার যে বিষয়টি রয়েছে বা বিএনপির যে প্রস্তাবগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং পাশাপাশি তিনি কালকের অনুষ্ঠান সম্পর্কে জানিয়েছেন যে নতুন সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানটি হবে সংসদের সভাকক্ষে এবং মন্ত্রিপরিষদের ঠিক একই দিন বিকালবেলায় অর্থাৎ কাল বিকালবেলায় মন্ত্রিপরিষদের যে শপথটি হবে সেটি অনুষ্ঠিত হবে সংসদ ভবনের বাইরে অর্থাৎ দক্ষিণ প্লাজায়। এবং আমরা দলের শীর্ষ নেতৃবৃন্দ অর্থাৎ স্থায়ী কমিটির সদস্যদের কাছ থেকে যেটি জানতে পেরেছি তারা বারবারই বলছেন যে এই যে কাল যে নতুন সংসদ গঠিত হতে যাচ্ছে সেখানে সরকারি দল এবং বিরোধী দলের রাজনৈতিক ধারা থাকবে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক থাকবে এবং এর মাধ্যমেই দেশকে তারা এগিয়ে নিতে চান এবং সরকার দলের ভূমিকা, বিরোধী দলের ভূমিকা সব মিলিয়ে কিন্তু একটা জোর আলোচনা চলছে এবং এর পরবর্তীতেই কিন্তু তারেক রহমানের কিছুক্ষণ পরেই বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের বাসায় কিন্তু তিনি দেখা করতে যাবেন। তো এই ছিল এখন আপাতত গুলশানের কার্যালয় থেকে সবশেষ পরিস্থিতি। পুতুল। বিএনপির গুলশান কার্যালয় থেকে যুক্ত ছিলেন সাব্বির রোজ। নতুন মন্ত্রীদের জন্য 37টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি কথা জানান। উপদেষ্টা বলেন, বিএনপি যেভাবে চায় সেভাবে প্রধানমন্ত্রীর বাসভবন প্রস্তুত করা হবে। প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। আপাতত 37টা। উনারা শপথ নিতে নিতেই এটা তৈরি হয়ে যাবে। ওইটা উনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা উনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। জামায়াত ও এনসিপির পর এবার ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, সন্ধ্যা 7টায় ইসলামী আন্দোলনের আমিরের সিদ্ধেশ্বরী রোডের বাসায় যাবেন তারেক রহমান। এর আগে গতকাল রাতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান। সাক্ষাতে ঐক্য ও দেশ পুনর্গঠনে একসাথে কাজ করার আহ্বান জানান হবু প্রধানমন্ত্রী। সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর ম্যান্ডেট নেই নির্বাচন কমিশনের। তা নির্ধারিত হলে তখন সংসদ সদস্যের পাশাপাশি পরিষদ সদস্য হিসেবেও শপথ হতে পারে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে বিরোধী দল আচরণ করবে এমন প্রত্যাশার কথা জানান দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। আগামীকালকে সকাল 10টায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয় এর পরে তারপরে হলে হতে পারে।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাতে তারা শুভেচ্ছা বিনিময় করেন এবং চলমান বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য, বিশেষ করে সদ্য সমাপ্ত নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকার জন্য সেনাপ্রধানকে ধন্যবাদ জানান। কাল নতুন মন্ত্রিপরিষদ শপথ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হবে। সেই হিসেবে সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার এটি বিদায়ী সাক্ষাৎ। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন সহ 6 বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সাংবাদিকরা জানান, সৌদি আরবের জেদ্দার আভা রোডে সংঘটিত এই দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলচারা ব্যাপারীর বাড়ির মোহাম্মদ মিজান, তার স্ত্রী, তার 3 কন্যা এবং গাড়ি চালক সহ নিহত হয়েছেন। ওমরা পালন শেষে বাসায় ফেরার পথে রোববার বাংলাদেশ সময় রাত 3টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিজানের বড় ভাই বাহরুল জানান, সৌদি প্রবাসী মিজান গেল 3 ফেব্রুয়ারি স্ত্রী ও সন্তানদের নিয়ে ওমরা করতে জেদ্দায় গিয়েছিলেন। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। নির্বাচনী ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো প্রমাণ পায়নি টিআইবি, তবে 70টি আসনের মধ্যে 21% আসনে অর্থাৎ প্রায় 15টি আসনে জাল ভোটের নজির পেয়েছে দুর্নীতিবিরোধী এই সংগঠন। দুপুরে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, অর্থ, পেশিশক্তি, ধর্ম ও পুরুষতান্ত্রিকতার প্রভাবে নির্বাচনের সমান প্রতিযোগিতার পরিবেশ ছিল না। পর্যবেক্ষণে সংস্থাটি তুলে ধরে, সংসদ সদস্য নির্বাচিতদের ঋণ 11,000 কোটি টাকার বেশি। একই সাথে নির্বাচনে নারী প্রতিদ্বন্দ্বীর হার কম থাকাকে নেতিবাচক হিসেবে দেখছে তারা। তবে 209টি আসনে প্রথমবার সংসদ সদস্য হওয়ায় সবচেয়ে তারুণ্য নির্ভর সংসদ হতে যাচ্ছে বলে মত উঠে আসে। মোটামুটিভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে। এখানে নির্বাচন ইঞ্জিনিয়ারিং, ঠিক এর পেছনে ইঞ্জিনিয়ারিং যদি থাকে সেটি অন্য বিষয় হতে পারে। অর্থ, পেশি, ধর্ম, পুরুষতান্ত্রিকতা এবং তার পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে গরিষ্ঠতান্ত্রিকতা, এই কয়েকটি বিষয়ের কারণে সুস্থ প্রতিযোগিতার যে ক্ষেত্র, সেটি আসলে আদর্শ বা দলীয় এজেন্ডা, দলীয় উদ্দেশ্যের বাইরে এই শক্তিগুলো তারা নির্ধারিত হয়েছে। সংসদে এবার অপেক্ষাকৃত তরুণ সদস্য, তরুণ একটা ব্যাপক সংখ্যায় তরুণ শুধুমাত্র বয়সে তরুণ না, আমাদের অভিজ্ঞতায় তরুণ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। সোমবার দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে হাবিবুর রহমানকে দুদকের সেগুন বাগিচা কার্যালয়ে আনা হয়। গত 28 জানুয়ারি তাকে গ্রেপ্তার করে সংস্থাটি। পরে আদালতে দুদকের সহকারী পরিচালক সাইদুর রহমান 3 দিনের রিমান্ড আবেদন করলে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। 2025 সালের জানুয়ারিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ 3 বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক, সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমান সহ 19 জনকে আসামি করা হয়। তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেয়া হলে গভর্নর ও কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। সকালে বাংলাদেশ ব্যাংক ভবনে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি গোষ্ঠীকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার তোড়জোড় চলছে। গভর্নর তার সাবেক প্রতিষ্ঠানকে সুবিধা দিতেই এই উদ্যোগ নিয়েছেন। যেখানে কিছু ব্যাংক আমানতের সুরক্ষা দিতে হিমশিম খাচ্ছে, সেখানে নতুন করে বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান অর্থনীতির জন্য সহায়ক হবে না। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে ডাকা পর্ষদ সভা স্থগিত করারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। পরে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতির অচলাবস্থা দূর করা সহ 5 দফা দাবি উত্থাপন করেন বিক্ষুব্ধরা।
ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় কর্তৃক অদ্য 16 ফেব্রুয়ারি 2026 তারিখে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের এক জরুরি পর্ষদ সভা আহ্বান করা হয়েছে। ক্রান্তিকালীন সময়ে জরুরি ভিত্তিতে এ ধরনের লাইসেন্স প্রদান কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নিজের পূর্বতন কর্মস্থল বা সংশ্লিষ্ট গোষ্ঠীকে সুবিধা প্রদানের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে মর্মে সহজেই অনুমেয়। রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার অস্থির। মাছ, সবজি, ফলমূল, মুরগি প্রায় সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। মেহেরপুরে সপ্তাহ জুড়ে চড়া সবজির বাজার। কাঁচামরিচের কেজি 150 টাকা, বেগুন 70 টাকা, অন্যান্য সবজির দামও বাড়তি। সিলেটে রোজার আগেই ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে লেবু ও শসার দাম ঊর্ধ্বমুখী। বরিশালে 10 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজ, রসুন ও খোলা সয়াবিন তেলের দাম। খোলা সয়াবিন তেল 205 টাকা, পেঁয়াজ 60 টাকা, রসুন 180, মসুর ডাল 160 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ফেনীতে মাছের বাজার চড়া। রুই 320 থেকে 350 টাকা ও কাতলা বিক্রি হচ্ছে 420 থেকে 450 টাকায়। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। টাঙ্গাইলের আড়তগুলোতে বেড়েছে খেজুর সহ বিভিন্ন ফলের চাহিদা। এদিকে রমজান ঘিরে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে কাল থেকে। রমজান আসতেছে, কেজিতে 10-20 টাকা বাড়ছে, আবার এর ভিতরে আবার কমিয়ে যাইতে পারে, আবার বাইশতেও পারে, কিন্তু কাঁচামালের গ্যারান্টি না। ইলেকশনের আগে কিন্তু সস্তা ছিল, অনেক নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ইলেকশনের পরে সব জিনিসের দাম বাড়ে গেছে। নির্বাচনের কারণে গাড়ি চলাচল করতে পারে নাই, যাতায়াত করতে পারে নাই, এই কারণে মাছের রেট এবং শাকসবজি বা অন্যান্য পণ্যের দাম একটু বেশি। রমজান ঘিরে সারা দেশে টিসিবির পণ্য খোলা ট্রাকে বিক্রি শুরু হচ্ছে কাল থেকে। সাশ্রয়ী মূল্যে কেনা যাবে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। বরাবরের মতো এবারও রমজানে টিসিবির পণ্যের ওপরই ভরসা স্বল্প আয়ের মানুষের। খোলা ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম উপলক্ষে সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। নিয়মিত পণ্যের পাশাপাশি মিলবে ছোলা ও খেজুর। সারা দেশে থাকবে 400-এর বেশি ট্রাক। প্রতিটি ট্রাকে 400 ভোক্তার জন্য পণ্য থাকবে। শুক্রবার বাদে বিক্রি চলবে সপ্তাহের বাকি দিনগুলোতে। টিসিবির দাবি, পণ্যের কোনো ঘাটতি হবে না। সারা দেশে জেলা, সিটি কর্পোরেশন এবং বিভাগীয় শহরগুলোতে চলবে এই কার্যক্রম। রমজানের আগে চট্টগ্রামের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন অনিয়মের কারণে 3টি প্রতিষ্ঠানকে 95,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে পরিচালিত অভিযানে পণ্যের অতিরিক্ত মূল্য আদায় সহ বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। মশলার দোকানে নিষিদ্ধ কেমিক্যাল বিক্রি, ডালের সাথে রং মেশানো এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 95,000 টাকা জরিমানা করা হয়। কর্মকর্তারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় ডালের সাথে রং মেশানোর পাশাপাশি ক্রয় মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিল। পর্যাপ্ত সরবরাহের পরও রমজানের আগে একদিনের ব্যবধানে ছোলার দাম 6 টাকা বাড়িয়ে বিক্রি করছে ব্যবসায়ীরা। এছাড়া পেঁয়াজের দামও বেড়েছে একদিনের ব্যবধানে কেজিতে প্রতি 60 টাকা পর্যন্ত। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা। মূল্য তালিকা যথাযথভাবে হালনাগাদ করেননি, 3টে প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি। একটাকে আমরা 40,000 করেছি, আরেকটাকে 50,000, আরেকটাকে আমরা 5,000 টাকা অর্থদণ্ড করেছি। তবে একটা কথা বলে রাখি, যথেষ্ট পরিমাণ পণ্যের সরবরাহ রয়েছে, পেঁয়াজ, আদা, রসুন সহ এবং ছোলা সহ, মশলা সহ, এই ছোলা, ডাল, বুট যত আছে প্রচুর পরিমাণ সরবরাহ বাজারে রয়েছে। আশা করা যায় যে রমজানের সরবরাহের কোনো ঘাটতি হবে না। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার রাত 1টার দিকে ভুমরাদাহ ইউনিয়নের সেনুয়া গ্রামে এই ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, রোববার রাতে পুলিশের একদল সদস্য গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে সেনুয়া গ্রামে অভিযান নিয়ে যায়। সে সময় আসামিকে গাড়িতে তোলার সময়ে এএসআই শহীদুল ইসলাম প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা শিশুসহ 15 নারী ও পুরুষকে উদ্ধার করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান। তিনি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী পুরুষ বাহারা ছাড়া কচ্ছপিয়া এলাকায় মানব পাচারকারী মোহাম্মদ আব্দুল আলী একটি গুদাম ঘরে আটকে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে 15 ফেব্রুয়ারি অভিযান চালায় কোস্টগার্ড ও র্যাব অভিযান। এই সময় বাড়ির গুদাম ঘরের তল্লাশি চালিয়ে ওই 15 ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কুমিল্লায় 42 বছর ধরে ভাষার মাসে 21 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে 3 নদী পরিষদ। কুমিল্লার নগর পার্কের জামতলায় প্রতিদিন বিকেলে শিশু কিশোরদের কোলাহলে মুখর হয়ে ওঠে। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। খালিদ, আমাদেরকে জানাবেন যে 21-এ বিকশিত করতে কি কি আয়োজন থাকছে, এই আয়োজনে জানাবেন। পুতুল, কুমিল্লার 3 নদী পরিষদ 1984 সাল থেকে কিন্তু তারা ভাষার মাসে 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 21 দিন পর্যন্ত এই প্রোগ্রামটি করে থাকে। আমি জামতলায় আছি, এখানে প্রতিদিন বিকেলে কিন্তু ধারাবাহিকভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা এই সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করে থাকে। গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং নানা সাংস্কৃতিক আয়োজনে কিন্তু শিশু কিশোরদের মেলা বসে এই জামতলায়। আমরা প্রতি বছরই দেখে থাকি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন প্রতিদিন তারা তাদের নানা রকম এখানে সাংস্কৃতিক আয়োজনগুলোতে অংশগ্রহণ নিয়ে থাকে। আসলে বাংলা ভাষাকে বিকশিত করার জন্য বাংলা ভাষার যে আবেদন, বাংলা ভাষাকে শুদ্ধ চর্চা এবং আমাদের যে স্বাধিকার আদায়ের আন্দোলন শুরু হয়েছিল ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, সেই ইতিহাসকে তুলে ধরার জন্য কিন্তু এই আয়োজন। প্রতিদিন বিভিন্ন অতিথিরা কিন্তু শিক্ষার্থীদের সামনে ভাষার গল্প তুলে ধরেন, অর্থাৎ 1952 সালে ভাষা আন্দোলনের ঘটনাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরেন এবং তার মধ্য দিয়ে নতুন প্রজন্ম ভাষার যে ইতিহাস সেটিকে জানার সুযোগ হয় এই জামতলার মঞ্চ থেকে। এখানে আবুল হাসনাত বাবুল, যিনি এই সংগঠনটির উদ্যোক্তা, তার উদ্যোগেই কিন্তু কুমিল্লার মেঘনা, গোমতী, তিতাস 3 নদীর নামে এই সংগঠনটি যাত্রা শুরু করে। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার তিনি রফিকুল ইসলাম, তিনিও কিন্তু কুমিল্লার। এবং বাংলা ভাষার জন্য প্রাদেশিক পরিষদে সর্বপ্রথম যিনি দাবি তুলেছিলেন গণপরিষদে, তিনি ছিলেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। তো কুমিল্লার মানুষ ভাষা আন্দোলন এই মাসটিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে থাকে এবং আমরা দেখি যে জামতলায় শিশু কিশোরদের পাশাপাশি অভিভাবকদের কিন্তু বেশ উপস্থিতি থাকে প্রতিদিনই। অর্থাৎ নতুন প্রজন্ম ভাষার যে আবেদন, ভাষার যে সঠিক ইতিহাসটা এবং বাংলা ভাষার জন্য যেই ইতিহাস, জীবনদানের যে ইতিহাস ভাষার জন্য, সেটি কিন্তু এখানে তুলে ধরা হয় এবং এই সাংস্কৃতিক আয়োজন চলতে থাকবে 21 দিন পর্যন্ত, এটা চলে থাকে। কুমিল্লা থেকে যুক্ত ছিলেন খালিদ সাইফুল্লাহ। এখনটার দিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফেলাম আরো একবার, আপনারা দেখছেন এখন চারদিক। দেশের বাইরে খবর। শুধু গাজা নয়, যুদ্ধবিরতির তোয়াক্কা না করে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার স্থানীয় সময় ভোরে লেবানন সিরিয়া সীমান্তবর্তী এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এতে অন্তত 4 জন প্রাণ হারিয়েছেন। হামলার দায় স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাড়িতে থাকা প্যালেস্টাইন ইসলামিক জিহাদের সদস্যরা তাদের টার্গেটে ছিল। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস ও হিজবুল্লাহর সহযোগী গোষ্ঠী PIG। শান্তি প্রতিষ্ঠা 2024 সালের নভেম্বরে হিজবুল্লাহ ও ইসরায়েলি যুদ্ধবিরতির সম্মত হলেও লেবাননে 10,000-এরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণহানির সংখ্যা শতাধিক। দখলদারিত্ব বাড়ানোর পাশাপাশি এবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের জন্য অনুমোদন দিল ইসরায়েল সরকার। 1967 সালে অঞ্চলটি দখলের পর প্রথমবার এমন সিদ্ধান্ত নিল তেল আবিব। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, এমনকি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও অভিহিত করেছে জর্ডান সহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা। এদিকে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে রোববার একদিনে গাজায় অন্তত 11টি ফিলিস্তিনি
কে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে যুদ্ধবিরতির মধ্যে নিহতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এত কিছুর পরও নিশ্চুপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলোর গাজা পুনর্গঠনে $500 কোটি বেশি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন তিনি। পারমাণবিক অবকাঠামো ধ্বংস এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধে রাজি না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়, যুক্তরাষ্ট্রের কাছে এমন আবদার জানিয়েছে ইসরায়েল। এসব ইস্যুতে তেহরানকে রাজি করাতে না পারায় দফায় দফায় আলোচনা করতে চুক্তিতে পৌঁছতে পারছে না ওয়াশিংটন, কারণ নিজেদের নিরাপত্তা ও সামরিক সক্ষমতাকে জলাঞ্জলি দেবে না বলে সাফ জানিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন তেহরানের মধ্যে চলছে টানটান উত্তেজনা। খামেনির শাসন ব্যবস্থা উৎখাতের ইঙ্গিত দিয়ে আব্রাহাম লিঙ্কনের পর মধ্যপ্রাচ্যের দিকে জেরাল্ড আর ফোর্ড নামে দ্বিতীয় রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ শঙ্কার মধ্যেই কাল জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান। চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী উভয় পক্ষ। ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী গেমরান গালুশচেঙ্কোকে দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে। কিয়েভের দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানায়, সীমান্ত পারাপারের সময় ট্রেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি ঠিক কোন দেশে গালুশচেঙ্কো পালিয়ে যাচ্ছিলেন তা নিশ্চিত করেনি কমিশন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের $100 মিলিয়ন আত্মসাতের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের তালিকায় রয়েছে তার নাম। শক্তিশালী ঝড়ের দাপটে বিপর্যস্ত নিউজিল্যান্ড। ভারী বৃষ্টি আর ঝড়ো বাতাসে বিঘ্নিত ফ্লাইট, ট্রেন ও ফেরি চলাচল। রাজধানী ওয়েলিংটন, নেপিয়ার ও পলমারস্টোন বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্থগিত রেখেছে এয়ার নিউজিল্যান্ড। সোমবার থেকে অচল হয়ে পড়েছে নর্থ আইল্যান্ডে সড়ক যোগাযোগেরও বড় অংশ। যানবাহনের ওপর এবং সড়কের বিভিন্ন অংশে শেকড় উপড়ে পড়েছে গাছপালা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, প্রায় 30,000 স্থাপনা বন্ধ, অসংখ্য স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান, পানিবন্দী বিপুল সংখ্যক বাড়িঘর। মঙ্গলবার সাউথ আইল্যান্ডের পূর্ব উপকূলে ঝড়টি আঘাত হানতে পারে এবং ভারী বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। সমুদ্রপৃষ্ঠের 35,000 ফুট উচ্চতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই কিউলিয়া আগ্নেয়গিরি লাভা। ছাই আর ধোঁয়া, রাতের আধারে দূর থেকে দেখা যাচ্ছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। রোববার থেকে ঝর্ণার মতো ছিটতে শুরু করেছে লাভার স্রোত। 2024 সালের 23 ডিসেম্বর থেকে বিরতি দিয়ে চলছে কিলাউইয়ার অগ্ন্যুৎপাত। তবে সবচেয়ে বড় আগ্নেয় বিস্ফোরণ দেখা মিলছে এবারই। আগ্নেয় পর্বতটির 42তম উদগীরণ এটি, জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক অধিদপ্তর USGS। পর্বতের উত্তর ও দক্ষিণ দুটি আগ্নেয় জ্বালামুখ চলমান উদগীরণের কেন্দ্র। বিরামহীন আগ্নেয়পাতের জন্য বিখ্যাত কিলাউইয়া পৃথিবীর সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। ICC T20 বিশ্বকাপে বাঁচা মরার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে 5 উইকেটে হারিয়েছে আফগানিস্তান। আমিরাতের দেয়া 161 রানের লক্ষ্যে 4 বল হাতে রেখেই পেরিয়ে যায় আফগানরা। রান তাড়া করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ কুরবাজ ও গুলবাদিন নাইবের উইকেট হারায় আফগানিস্তান। ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লার আতালের ব্যাটে প্রাথমিক ধাক্কা সামাল দেয় দলটি। আতাল ফেরার কিছুক্ষণ পর অর্ধশতক পূরণ করেন ইব্রাহিম। 53 রানে 3 আউট হলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আমিরাত। তবে আজমতুল্লাহর ওমর জাইয়ের 21 বলে 40 রানের অপরাজিত ঝড়ো ইনিংসে জয় পায় আফগানরা। এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন আরব আমিরাতের আরিয়ান শর্মা। আরেক ওপেনার মোহাম্মদ ওয়াসিমও বেশিক্ষণ টেকেননি। আলিশান শারাফু ও শোয়েব খানের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগোয় দলটি। শারাফু 40 রানে ফিরলেও দলকে টেনে নেন শোয়েব। মূলত তার 68 রানের ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি পায় আমিরাত। আফগানিস্তানের হয়ে ওমর জাই 4 উইকেট নেন।
2 বছর পর অস্ট্রেলিয়া টি-20তে দলে ফিরলেন স্টিভেন স্মিথ। 2026-এর টি-20 বিশ্বকাপে জশ হ্যাজেলউড ছিটকে যাওয়ায় তাকে দলে ডেকে পাঠিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও স্মিথ মূলত সুযোগ পেয়েছেন মিচেল মার্শের বিকল্প হিসেবে। বিগ ব্যাশের অবশেষে আসরে 6 ম্যাচে 167.9 শট স্ট্রাইক রেট, প্রায় 60 গড়ে 299 রান করার পরেও নির্বাচকদের মন গলাতে পারেননি এই অজি তারকা। কেননা স্মিথের পজিশনে মিশেল মার্শ ও ট্রাভিস হেডের ওপরই ভরসা রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। দলের মিডল অর্ডারও দারুণ ছন্দে থাকায় স্মিথের আর জায়গা হয়নি 2026 টি-20 বিশ্বকাপের স্কোয়াডে। যদিও তাকে প্রস্তুত থাকতে বলেছিলেন নির্বাচকরা, তবে পেসার হ্যাজেলউড ছিটকে গেলেও তার বিকল্পে এক দলে এখনও হয়নি স্মিথকে। কিন্তু মার্শ অন্ডকোষের ইনজুরির থেকে এখনও সুস্থ না হওয়ায় ওঠায় অবশেষে স্মিথকে সুযোগ দিতে একরকম বাধ্যই হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।